আমরা গতদিন অ্যাডজাস্টিং এন্ট্রিজে যে চারটি এনটিটি আছে সেই চারটি এনটিটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। সেটা হলো অ্যাডজাস্টিং জার্নালকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি, এক্সপেন্স এবং রেভিনিউ। এক্সপেন্সকে দুই ভাগে ভাগ করি, প্রিপেইড এক্সপেন্স এবং অ্যাক্রুড এক্সপেন্স। রেভিনিউকেও দুই ভাগে ভাগ করি, একটা হলো আনআর্ন রেভিনিউ, অ্যাক্রুড রেভিনিউ। এই যে চারটি এন্টিটি, প্রিপেইড এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স, আনআর্ন রেভিনিউ এবং অ্যাক্রুড রেভিনিউ, এই চারটি এন্টিটি সম্পর্কে আমরা গতদিন ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা এই চারটি এন্টিটি জার্নাল করে বাস্তব জীবনে কিভাবে প্রতিষ্ঠানের ম্যানেজার জার্নাল করে আমরা সেটি শিখব। আমরা প্রিপেইড এক্সপেন্সের জাবেদা দেখেছিলাম যে যদি প্রতিষ্ঠানের জন্য প্রিপেইড এক্সপেন্স ঘটে তাহলে জাবেদা হলো প্রিপেইড রিলেটেড ডেবিট এবং রিলেটেড এক্সপেন্স ক্রেডিট। যদি প্রিপেইড এক্সপেন্সের কিছু অংশ এক্সপায়ার হয় তাহলে সেই ক্ষেত্রে জার্নাল উল্টো হবে, আমরা জাবেদা করার সময় দেখব। অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে জাবেদা হলো রিলেটেড এক্সপেন্স ডেবিট, রিলেটেড পেয়েবল ক্রেডিট। আনআর্ন রেভিনিউর ক্ষেত্রে জাবেদা হলো সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যদি আনআর্ন রেভিনিউর কিছু অংশ আর্ন হয় তাহলে জার্নাল উল্টো হবে। ঠিক একইভাবে অ্যাক্রুড রেভিনিউ জাবেদা হলো রিলেটেড রিসিভেবল ডেবিট, রিলেটেড রেভিনিউ ক্রেডিট। এই হলো চারটি টাইটেল বা চারটি এন্টিটির জাবেদা। এই চারটি এন্টিটির জাবেদা যদি তুমি ভালোভাবে বোঝো তাহলে বা এই চারটি জাবেদা যদি তুমি মনে রাখতে পারো তাহলে অ্যাডজাস্টিং এর অলমোস্ট 95% জার্নাল তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। আমরা কিছু ঘটনার মাধ্যমে অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা প্রিপেইড এক্সপেন্সটার কিছু ঘটনা উল্লেখ করি। কোশ্চেন নাম্বার 1, মনে করো তুমি মিস রিয়া। তো তুমি মিস রিয়া হিসেবে বা তুমি ম্যানেজার হিসেবে তোমাকে অনেক কাজ করতে হয়। লাইক তুমি যে বিল্ডিং এ তোমার প্রতিষ্ঠান পরিচালনা করো সেই বিল্ডিংটা হতে পারে আরেকজন মালিকের, তুমি ভাড়া নিয়ে পরিচালনা করো। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মিস রিয়া কথা বলছে বিল্ডিং ওনারের সাথে। তার মানে নিশ্চয়ই এই হলো বিল্ডিং এর মালিক এবং এই লোকের বিল্ডিং ভাড়া নিয়ে মিস রিয়া তার অফিস পরিচালনা করে। তো বিল্ডিং ওনারের সাথে মিস রিয়া কি কথা বলছে আমরা এটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে মিস রিয়া পেইড রেন্ট ফর 1 ইয়ার ইন অ্যাডভান্স, টাকা 12 লাখ। অর্থাৎ মিস রিয়া পেইড পরিশোধ করেছেন রেন্ট ভাড়া ফর 1 ইয়ার, 1 বছরের জন্য, ইন অ্যাডভান্স অগ্রিম, টাকা 12 লাখ। 12 লক্ষ টাকা 1 বছরের জন্য অগ্রিম পরিশোধ করেছেন মিস রিয়া। যদি মিস রিয়া ভাড়া বাবদ অগ্রিম পরিশোধ করেন 1 বছরের টাকা তাহলে এটি ডেফিনেটলি মিস রিয়ার জন্য প্রিপেইড এক্সপেন্স। এখন যদি আমি একটু ব্যাখ্যা করি যে কি ঘটনা ঘটলো। মিস রিয়া সেবা পাওয়ার আগেই ভাড়া পরিশোধ করেছেন এবং অগ্রিম ভাড়া পরিশোধ মানে প্রিপেইড রেন্ট। তাহলে আমরা যদি জাবেদা করি কার সেন্সে জাবেদা করব, বিল্ডিং ওনারের না মিস রিয়ার? অবশ্যই আমি সব সময় অঙ্ক করার সময় নিজেকে ম্যানেজার হিসেবে কল্পনা করব, তাই ম্যানেজারের সেন্সে বা আমরা প্রতিষ্ঠানের সেন্সে জাবেদা করব। তো প্রতিষ্ঠানের সেন্সে এই যে 12 লাখ টাকা 1 বছরের জন্য, দ্যাট মিনস প্রতি মাসে 1 লাখ টাকা করে, এই 12 মাসে 12 লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে মিস রিয়া। এটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই প্রিপেইড এক্সপেন্স। আর আমরা জানি প্রিপেইড এক্সপেন্সের ঘটনা ঘটলে জাবেদা হয় প্রিপেইড রিলেটেড ডেবিট, রিলেটেড এক্সপেন্স ক্রেডিট। এখানে রিলেটেডটা কি, অর্থাৎ কি বাবদ টাকাটা আমরা দিয়েছি, আমরা অগ্রিম টাকা দিয়েছি কি বাবদ, ভাড়া বাবদ না স্যালারি বাবদ, ওয়েজ বাবদ না ইন্স্যুরেন্স বাবদ, কি বাবদ? হ্যাঁ, এখানে বলা আছে রেন্ট বাবদ। এখানে পরিষ্কার করে বলা আছে যে আমরা ভাড়াটা দিয়েছি প্রিপেইড রেন্ট, এই যে পেইড রেন্ট, তাহলে আমরা ভাড়াটা দিয়েছি রেন্ট বাবদ। সো জাবেদা হবে প্রিপেইড রেন্ট ডেবিট এবং রেন্ট এক্সপেন্স ক্রেডিট। প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এখন আমরা আরেকটি ঘটনা দেখি। এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যানেজার মিস রিয়া একজন এমপ্লয়ির সাথে কথা বলছেন। তো এমপ্লয়ি কি বলছেন আমরা দেখি। মিস রিয়া পেইড স্যালারি ফর 3 মান্থস ইন অ্যাডভান্স, টাকা 60,000। মিস রিয়া পরিশোধ করেছেন স্যালারি অর্থাৎ
বেতন ফর 3 মান্থস, 3 মাসের জন্য ইন অ্যাডভান্স অগ্রিম টাকা 60,000, 60,000 টাকা অগ্রিম পরিশোধ করেছেন মিস রিয়া। কাকে পরিশোধ করেছেন? এই যে এমপ্লয়ি আছে বসে, এই এমপ্লয়িকে 3 মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করেছেন মিস রিয়া। যদি 3 মাসের ভাড়া পরিশোধ করেন অগ্রিম, তার মানে হলো এটি মিস রিয়ার জন্য প্রিপেইড এক্সপেন্স। এখন এটা কি প্রিপেইড রেন্ট, না প্রিপেইড ইন্স্যুরেন্স, না প্রিপেইড স্যালারি? দেখো স্যালারি পরিশোধ করেছেন, তাহলে কি ঘটনা ঘটলো? মিস রিয়া সেবা পাওয়ার আগেই বেতন পরিশোধ করেছেন। অর্থাৎ এই যে কর্মচারী, ইনি বলেছেন, ম্যানেজারকে বলছেন যে ম্যাডাম আমার যে কোনো একটা প্রবলেমের কথা বললেন, যে আমি এই একটা প্রবলেমে পড়েছি, খুবই সিভিয়ার একটা প্রবলেম, আমাকে যদি 3 মাসের বেতনটা অগ্রিম দিতেন তাহলে আমার এই বিপদ থেকে মুক্ত হতে পারতাম। তো ম্যানেজার চিন্তা করছে যে এই এমপ্লয়িটা ভালো, তাই ম্যানেজার কি করছেন, ম্যানেজার তাকে 3 মাসের অগ্রিম বেতন 60,000 টাকা দিয়ে দিয়েছেন, অর্থাৎ প্রতি মাসে 20,000 টাকা করে বেতন, তাকে 3 মাসের অগ্রিম বেতন 60,000 টাকা দিয়ে দিয়েছেন। এতে করে এই যে 60,000 টাকা দিলেন, এই টাকার 1 টাকাও কিন্তু মিস রিয়া সেবাটা ওই এমপ্লয়ির কাছ থেকে পাননি। এই সেবাটা আগামী 3 মাসে দিবে ওই এমপ্লয়ি। সুতরাং মিস রিয়ার জন্য এই 60,000 টাকা অগ্রিম খরচ, কারণ এখনো পর্যন্ত সেবা না পাইনি মিস রিয়া, আগেই টাকা পরিশোধ করেছেন, তাহলে এই টাকাটা মিস রিয়ার জন্য অগ্রিম খরচ। আর অগ্রিম খরচ কি বাবদ দিয়েছেন? স্যালারি বাবদ, এই জন্য এটা প্রিপেইড স্যালারি। তো যদি কোনো প্রিপেইড এক্সপেন্সের ঘটনা ঘটে তাহলে যাবে কি প্রিপেইড ওই রিলেটেড ডেবিট আর রিলেটেড এক্সপেন্স ক্রেডিট। এখানে রিলেটেড হলো স্যালারি, সুতরাং প্রিপেইড স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটি ঘটনা দেখি, কোশ্চেন নাম্বার 3। এখানে দেখো মিস রিয়া কথা বলছেন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টের সাথে। তোমরা জানো যে একজন ম্যানেজার তার বিভিন্ন পণ্য উৎপাদন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিক্রি করেন। সুতরাং এই বিক্রি করার জন্য তার পণ্য পরিবহন করতে হয় বা গুদামজাত করার জন্য পরিবহন, তার পণ্য এক জায়গায় রাখতে হয়, এই সব মিলে একটা রিস্ক থাকে। আর এই রিস্কটা মিনিমাইজ করার জন্য অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়। তাই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টরা বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজারদের পেছনে লেগে থাকে যে ম্যাডাম আমাদের প্রতিষ্ঠানে একটু ইন্স্যুরেন্স করেন বা আমাদের এখানে ইন্স্যুরেন্স করেন, এভাবে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে বিভিন্ন ম্যানেজারদের। তো এখানেও আমরা দেখছি মিস রিয়ার প্রতিষ্ঠানে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট এসেছেন এবং এসে মিস রিয়াকে বলছেন যে ম্যাডাম আমাদের প্রতিষ্ঠানে ইন্স্যুরেন্স করেন। তো মিস রিয়া নিশ্চয় তাদের প্রতিষ্ঠানে ইন্স্যুরেন্স করবেন। এখন কি ব্যাপারে তাদের কথা হচ্ছে আমরা একটু দেখি। মিস রিয়া পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর 6 মান্থস টাকা 30,000। মিস রিয়া পেইড পরিশোধ করেছেন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ফর 6 মান্থস, 6 মাসের জন্য পরিশোধ করেছেন টাকা 30,000। 30,000 টাকা 6 মাসের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ পরিশোধ করেছেন। তো আমরা জানি যে যদি 1 মাসের বেশি কোনো খরচ করা হয় তাহলে সেটি আর খরচ থাকে না, সেটি হয়ে যায় প্রিপেইড খরচ বা প্রিপেইড এক্সপেন্স, দ্যাট মিনস সেটা সম্পদ হয়ে যায়। আর যদি 1 মাসের খরচ করেন তাহলে সেটা হয়ে যায়, সেটা শুধু খরচ হয়। যেমন বিল্ডিং এর ভাড়া মিস রিয়া দিয়েছিলেন 12 মাসের জন্য 12 লাখ টাকা, এটাও সম্পদ হয়ে গেল প্রিপেইড এক্সপেন্স। এটা কিন্তু শুধু খরচ না, এটা প্রিপেইড এক্সপেন্স। তারপরে 3 মাসের বেতন দিয়েছিলেন এক কর্মচারীকে 20,000 করে, 60,000 টাকা, ওটাও একটা প্রিপেইড খরচ। আবার এখানেও দেখো, এখানে 6 মাসের প্রিপেইড ইন্স্যুরেন্স দিচ্ছেন বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছেন, সুতরাং এটাও কিন্তু একটি প্রিপেইড এক্সপেন্স, যেহেতু 6 মাসে দিচ্ছেন। আর আমরা জানি ইন্স্যুরেন্স সবসময় প্রিপেইড হয়, গত ক্লাসে আমি এটি ব্যাখ্যা করেছিলাম। সো আমরা যদি ঘটনাটা দেখার চেষ্টা করি যে এখানে কি ঘটনা ঘটলো। মিস রিয়া ইন্স্যুরেন্স সেবা পাওয়ার আগেই তিনি প্রিমিয়াম পরিশোধ করেছেন। আর নর্মালি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম একদম প্রথমেই পরিশোধ করতে হয়, সুতরাং যদি প্রথমেই পরিশোধ করতে হয় তাহলে এটি ডেফিনেটলি প্রিপেইড এক্সপেন্স। আর প্রিপেইড এক্সপেন্স মানে প্রিপেইড ইন্স্যুরেন্স।
সো এটা জাবেদা কি হবে? এটা জাবেদা হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আই হোপ তোমরা বুঝেছো। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। প্রিপেইড এক্সপেন্সটা কিভাবে এক্সপায়ার হয় আমরা সেটা দেখব। তো কোশ্চেন নাম্বার 4-এ আমরা দেখছি মিস রিয়া আবার বিল্ডিং ওনারের সাথে কথা বলছেন। তো মিস রিয়া কি কথা বলছেন দেখো, প্রিপেইড রেন্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড ফর 1 মান্থ, টাকা 1 লাখ। অর্থাৎ প্রিপেইড রেন্ট 1 মাসের জন্য এক্সপায়ার হয়েছে 1 লাখ টাকা। আমরা জানি 12 মাসের জন্য ভাড়া দিয়েছিল মিস রিয়া 12 লাখ টাকা, আর এখানে বলছে যে 1 মাসের টাকা এক্সপায়ার হয়েছে। এখন এখানে একটা ঘটনা ঘটেছে, একটু দেখো। ওই 12 মাসের যে টাকাটা দিছিল, মনে করো ওইটা জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছিল। জানুয়ারি মাসের 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে 12 মাসের জন্য 12 লাখ টাকা দিয়েছিল। এরপরে 1 মাস ওই বিল্ডিং ওনারের বিল্ডিং এ অফিস পরিচালনা করেছেন। আজকে ধরো জানুয়ারি মাসের 31 তারিখ, তার মানে কি? এখন আজকে যদি জাবেদা করি, তাহলে কি বলতে পারবে মিস রিয়া যে আমার 12 মাসের টাকাই প্রিপেইড আছে? কখনোই না। কারণ কি, মিস রিয়া 1 মাস অর্থাৎ জানুয়ারি মাসটা ওই বিল্ডিং এ থেকে তিনি প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। সুতরাং 1 মাসের প্রিপেইড এক্সপেন্সটা এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ 1 মাস তিনি সেবা নিয়েছেন। 1 মাস তিনি সেবা নিয়েছেন কার কাছ থেকে? ওই বিল্ডিং ওনারের বিল্ডিং থেকে। সুতরাং তার আর 12 মাসের টাকাটা প্রিপেইড নেই। এখন প্রিপেইড আছে 11 মাসের টাকা আর 1 মাসের টাকা, অর্থাৎ 1 লাখ টাকা এক্সপায়ার হয়েছে। এখন যদি আমরা ঘটনাটা লক্ষ্য করি, তাহলে এভাবে বলতে পারি মিস রিয়া 1 মাস সেবা পেয়েছেন, অর্থাৎ 1 মাসের টাকা উত্তীর্ণ হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্রিপেইড এক্সপেন্সের যতটুকু আমরা সেবা পেয়ে থাকি সেটুকু উত্তীর্ণ হয়ে যায় বা এক্সপায়ার হয়ে যায়। আর 1 মাসের টাকা উত্তীর্ণ মানে প্রিপেইড এর কিছু অংশ এক্সপায়ার্ড হয়েছে। তো এই এক্সপায়ার্ড হলে আমরা জাবেদা কি দিব? উল্টো দিব। উল্টোটা কি? রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। যতটুকু এক্সপায়ার হয়েছে ততটুকু 1 মাসের, তাহলে 12 লাখকে 12 দিয়ে ভাগ দিলে 1 লাখ টাকা বের হয়ে যায়। সো রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। দেখো জাস্ট জাবেদাটা উল্টো করেছি। ওই 12 লাখ টাকার ক্ষেত্রে জাবেদা করেছিলাম প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট, আর এখানে জাবেদা হয়েছে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। আই হোপ তোমরা বুঝেছো। এখন আমরা পরবর্তী এক্সপায়ারে যাই। তো এক্সপায়ারে জাবেদার পরের অংশ, পরের জাবেদাটা হলো মিস রিয়া দেখো এমপ্লয়ির সাথে কথা বলছেন। কোন এমপ্লয়ি? যাকে 3 মাসের অগ্রিম বেতন দিয়েছিল 60,000 টাকা। এখন দেখো বলছে প্রিপেড স্যালারি হ্যাজ বিন এক্সপায়ার্ড ফর 1 মান্থ, টাকা 20,000। অর্থাৎ 1 মাসের স্যালারি এক্সপায়ার হয়েছে 20,000 টাকা। তার অর্থ কি? যেদিন টাকা নিয়েছিল, যেদিন টাকা নিয়েছিল ওই কর্মচারী, সেই দিন, সেই দিন থেকে আজকে 1 মাস পরের কাহিনী। সেই দিনে পুরো টাকাটাই ছিল প্রিপেইড এক্সপেন্স মিস রিয়ার জন্য। কিন্তু যদি 1 মাস পরে মিস রিয়া কল্পনা করে যে তার কি 60,000 টাকা প্রিপেইড এক্সপেন্স আছে, না, আসলেই আর 60,000 টাকা প্রিপেইড এক্সপেন্স নাই, কারণ 1 মাস এমপ্লয়ি সেবা দিয়েছে। 1 মাস পরে মিস রিয়া ভাবছে যে দেখি তো আর কত টাকা আমার প্রিপেইড আছে। তখন ভেবে দেখলো যে আর মাত্র 2 মাসের টাকা প্রিপেইড আছে এবং 1 মাস এক্সপায়ার হয়েছে। তো আমরা যদি ঘটনাটা দেখি যে মিস রিয়া 1 মাস সেবা পেয়েছেন, অর্থাৎ 1 মাসের টাকা উত্তীর্ণ হয়েছে। 1 মাসের টাকা উত্তীর্ণ মানে প্রিপেইড এর কিছুটা এক্সপায়ার্ড হওয়ার। এটার যদি জাবেদা করি, এক্সপায়ারে জাবেদা করলে জাবেদাটা উল্টো হবে। জাবেদাটা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট, প্রিপেইড স্যালারি ক্রেডিট 20,000 টাকা। আই হোপ তোমরা বুঝেছো। এরপরে যদি আমরা কোশ্চেন নাম্বার 6 দেখি, যে মিস রিয়া ওই ইন্স্যুরেন্স কোম্পানি এজেন্টদের সাথে কথা বলছেন। দেখি কি কথা বলছেন। প্রিপেইড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড ফর 1 মান্থ, টাকা 5,000। আমরা জানি মিস রিয়া 6 মাসের জন্য 30,000 টাকা
প্রিপেইড এক্সপেন্স করেছিলেন বা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছিলেন, এখন যেদিন দিয়েছিলেন তার 1 মাস পরের কাহিনী এটা। সেটা হলো 1 মাসের প্রিপেইড ইন্স্যুরেন্সটা এক্সপায়ার হয়েছে, 6 মাসের জন্য 30,000 টাকা ছিল, তাহলে 1 মাসের জন্য এক্সপায়ার হয়েছে 5,000 টাকা। তাহলে কি ঘটনা ঘটলো? তাহলে মিস রিয়া 1 মাস সেবা পেয়েছেন, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 1 মাসের সেবা পেয়েছেন, অর্থাৎ 1 মাসের টাকা উত্তীর্ণ হয়েছে। আর 1 মাসের টাকা উত্তীর্ণ মানে প্রিপেইড এর কিছুটা এক্সপায়ার হওয়া। আর এক্সপায়ার হওয়া মানে কি? জার্নাল উল্টে যাওয়া। উল্টে গেলে জার্নাল কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আই হোপ তোমরা এই এক্সপায়ারের জাবেদাটা বুঝেছো। এরপর আমরা কোশ্চেন নাম্বার 7 দেখব। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে, দেখো, এমপ্লয়ি স্যালারি অফ টাকা 80,000 আর অ্যাক্রুড, অর্থাৎ এমপ্লয়িজদের স্যালারি 80,000 টাকা, অ্যাক্রুড মানে বকেয়া, বকেয়া আছে। এই জন্য দেখো এমপ্লয়িরা মিস রিয়ার দিকে কিভাবে যেন চেয়ে আছে। মিস রিয়ার মন খারাপ, অর্থাৎ তাদের স্যালারি দিতে পারিনি। তাহলে যদি স্যালারিটা বকেয়া থাকে, মিস রিয়ার জন্য এটা কি ঘটনা? মিস রিয়া তাদের কাছ থেকে সেবা নিয়েছে, ওই এমপ্লয়িজদের কাছ থেকে সেবা নিয়েছে, কিন্তু এমপ্লয়িজদেরকে বেতন দিতে পারিনি, বেতনটা বকেয়া আছে। তাহলে মিস রিয়ার জন্য এটা কি ঘটনা? আমরা ঘটনাটা দেখি। কর্মীরা 2 মাস কাজ করেছে, কিন্তু তাদের বেতন পরিশোধ করা হয়নি, বেতন বকেয়া আছে, মানে এটা প্রতিষ্ঠানের জন্য বা ম্যানেজারের জন্য অ্যাক্রুড এক্সপেন্স। আর আমরা জানি অ্যাক্রুড এক্সপেন্সের জাবেদা কি? রিলেটেড এক্সপেন্স ডেবিট, রিলেটেড পেয়েবল ক্রেডিট। রিলেটেড এক্সপেন্স মানে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 8 দেখি। এখানে দেখছি ওয়ার্কাররা কাজ করছে, ওয়ার্কাররা কাজ করছে, তো কি ঘটনা ঘটছে? ওয়েজেস অফ টাকা 3,000 আর অ্যাক্রুড 3,000 টাকা মজুরি বকেয়া আছে। এখানে কি ঘটনা ঘটেছে? এখানে কর্মীরা একদিন কাজ করেছে, কিন্তু তাদের মজুরি পরিশোধ করা হয়নি। তাহলে প্রতিষ্ঠানের জন্য বা ম্যানেজারের জন্য এটা অ্যাক্রুড এক্সপেন্স। যেহেতু মজুরি বকেয়া আছে, তাহলে প্রতিষ্ঠানের জন্য এটা অ্যাক্রুড এক্সপেন্স। এবং অ্যাক্রুড এক্সপেন্স হলে জাবেদা কি হয়? রিলেটেড এক্সপেন্স ডেবিট, রিলেটেড পেয়েবল ক্রেডিট। এখানে রিলেটেড হলো ওয়েজ, সুতরাং ওয়েজ এক্সপেন্স ডেবিট, ওয়েজ পেয়েবল ক্রেডিট। আই হোপ তোমরা বুঝেছো। এরপরে কোশ্চেন নাম্বার 9। দেখো একটা ছবি দেখা যাচ্ছে এখানে। এটা হলো ইলেকট্রিসিটির ইলেকট্রিসিটির চিহ্ন। এই যে এটা ইলেকট্রিসিটির চিহ্ন, এটা গ্যাসের চিহ্ন, এটা ব্রডব্যান্ডের চিহ্ন, এবং এটা ওয়াটারের চিহ্ন। সো এই জিনিসগুলো দিয়ে একটা খরচকে বোঝায়। এই 4টা খরচকে একটা নির্দিষ্ট খরচ হয়, সেই খরচের নাম হলো ইউটিলিটি এক্সপেন্স। সেই খরচের নাম হলো ইউটিলিটি এক্সপেন্স। দেখো এখানে বলা হয়েছে ইউটিলিটি এক্সপেন্স অফ টাকা 6,000 আর অ্যাক্রুড, অর্থাৎ ইউটিলিটি এক্সপেন্স 6,000 টাকা বকেয়া। যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে কি ঘটনা ঘটে? আমরা সেবা পেয়েছি, উপযোগ খরচ করা হয়েছে, কিন্তু তার মূল্য পরিশোধ করা হয়নি, তার মানে এটা ম্যানেজারের জন্য অ্যাক্রুড এক্সপেন্স। এটা ম্যানেজারের জন্য অ্যাক্রুড এক্সপেন্স। তো জাবেদাটা কি হবে? ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। ওকে, আই হোপ তোমরা অ্যাক্রুড এক্সপেন্স সম্পর্কে বুঝেছো। এরপরে কোশ্চেন নাম্বার 10। মিস রিয়া বিল্ডিং ওনারের সাথে কথা বলছেন, দেখি কি কথা বলছেন। রেন্ট এক্সপেন্স অ্যাক্রুড টাকা 10,000, ভাড়া খরচ বকেয়া আছে 10,000 টাকা। এখন এটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি ভাড়া খরচ কি বকেয়া থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। সে মিস রিয়া হয়তো 12 লাখ টাকা 1 বছরের জন্য দিয়েছেন তার অফিস ভাড়ার জন্য, হতে পারে অন্য কোনো একটা ভাড়া নিবেন, ভাড়া নিয়েছেন, একটা গ্যারেজ নিতে পারেন, বা বাইরে একটা হয়তো গুদাম ঘর নিতে পারেন, যে কোনো একটা স্পেস ভাড়া নিয়েছেন। ভাড়া নিয়ে তার ভাড়াটা দেননি, বলেছেন আমি 1 মাস পরে দিব বা আরো পরে দিব। 1 মাসের টাকাটা বকেয়া হয়ে গেছে মিস রিয়ার জন্য। তো যদি 1 মাস ওই গুদাম ঘরটা ভাড়া নেন বা কোনো একটা স্পেস ভাড়া নেন, কিন্তু তার মূল্যটা পরিশোধ না করেন, তাহলে জাবেদা কি কি হবে? কি ঘটনা ঘটলো? মিস রিয়া সেবা পেয়েছেন বা
ভাড়া নিয়েছেন কিন্তু ভাড়া পরিশোধ করেননি। তো বকেয়া ভাড়া মানে কি? অ্যাক্রুড রেন্ট। তাহলে জাবেদা হলো রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। আই হোপ তোমরা অ্যাক্রুড এক্সপেন্সের ঘটনাগুলো বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন হলো ইন্টারেস্ট অন নোটস পেবল। নোটস পেবলের উপরে সুদ। তো এখানে বলা হচ্ছে দেখো, ইন্টারেস্ট অন নোটস পেবল টাকা 4,500 আর অ্যাক্রুড, অর্থাৎ নোটস পেবলের উপরে 4,500 টাকা বকেয়া আছে। এখন নোটস পেবলটা কি আর এর উপরে সুদটা কি, এই জিনিসটা আমাদের অবশ্যই আগে ভালোভাবে বুঝতে হবে। নোটস পেবলটা হলো, তুমি যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নাও, তাহলে অবশ্যই তোমাকে একটা লিখিত দিতে হয় যে এই ঋণটা আমি এতদিন পর পরিশোধ করব এবং প্রতি মাসে এত পার্সেন্ট সুদ দিব। এই যে লিখিত দিলে, এটাই হলো নোট পেয়েবল। তো তোমাকে প্রতি মাসে সুদ দিতে হয় এবং যতদিন মেয়াদ, মেয়াদ শেষে ওই নোট পেয়েবলের পুরো টাকাটা পরিশোধ করতে হয়। শুধু কি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে নোট পেয়েবল হয়? না। তুমি যদি বাকিতে পণ্য ক্রয় করো, অর্থাৎ তুমি একটি প্রতিষ্ঠানের ম্যানেজার, তোমার হয়তো র মেটেরিয়ালস কিনতে হবে বা কোনো পণ্য কিনতে হবে, তুমি কিনলে এবং ধরো 10 লাখ টাকার পণ্য কিনলে এবং সেখানে লিখিত দিলে যে আমি এই টাকাটা 2 বছর পরে দিব, বা আমি 6 মাস পরে দিব, বা আমি 3 মাস পরে দিব। তো যদি তুমি একটা নির্দিষ্ট সময় পরে দিতে চাও, তো এই টাকাটা ওই ব্যক্তি যিনি পাবেন তোমার কাছে, তোমার অ্যাকাউন্টস পেয়েবল যিনি পাবেন, তিনি তোমার কাছ থেকে যদি একটা নোটে সাইন করে নেন, তখন আর ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান এটা অ্যাকাউন্টস পেয়েবল থাকে না, তখন হয়ে যায় নোটস পেয়েবল। অর্থাৎ যদি সাইন করেন নোটে, নোট মিন্স কোনো একটা ডকুমেন্টে, তাহলে এটা নোটস পেয়েবল হয়ে যায়। এবং তুমি যে 6 মাস পরে টাকাটা দিবা, এই 6 মাস তোমাকে ওই টাকার উপরে সুদ দিতে হবে। তো এই নোটস পেয়েবলের উপর সুদ, এটা আমাদের জন্য খরচ। কারণ দেখো, আমরা যখন ব্যাংক থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে লোন করি, তখন যে ওই লোনের উপর সুদ, এটা আমরা ব্যাংককে দিই। সো নোটস পেবলের উপরে সুদ হলে সেটা আমাদের জন্য খরচ। ঠিক তেমনি আমরা যদি ব্যাংকে ইনভেস্ট করি 1 লাখ টাকা, তাহলে ওই 1 লাখ টাকার উপর সুদ যদি হয়, সেটা আমাদের জন্য আয়, কারণ ওই সুদটা ব্যাংক আমাদেরকে দেয়। তাহলে কোন পেবলের উপর সুদ হলে, নোটস পেবলের উপর সুদ হলে, সেটা আমাদের জন্য খরচ। নোটস পেবল হলো দায় আর ইনভেস্টমেন্ট হলো সম্পদ। তাহলে আমরা এক কথায় বলতে পারি, যদি কোনো সম্পদের উপর সুদ হয় তাহলে সেটা আমাদের আয়, আর যদি দায়ের উপর সুদ হয় সেটা আমাদের জন্য ব্যয়। তো নোটস পেবল একটি দায়, তাই নোটস পেবলের উপর সুদ হলে সেটা আমাদের জন্য ব্যয়। তো এখানে নোটস পেবলটা একটি, নোটস পেবলের উপর ইন্টারেস্ট, এটি আমাদের জন্য ব্যয়। এই ব্যয়টা দেখো বকেয়া আছে, এই ব্যয়টা বকেয়া আছে। কত টাকা? 4,500 টাকা বকেয়া আছে। তো আমরা জানি কোন ব্যয় যদি আমাদের জন্য বকেয়া থাকে, তাহলে সেটাই অ্যাক্রুড এক্সপেন্স। আর অ্যাক্রুড এক্সপেন্সের জাবেদাও আমরা জানি। সেটা কি? আমরা হয়তো কোথাও থেকে ঋণ নিয়েছি সুদের টাকায়, কিন্তু সুদের টাকা পরিশোধ করিনি, অর্থাৎ অ্যাক্রুড এক্সপেন্স ঘটেছে আমাদের, আমাদের ব্যয়টা বকেয়া আছে। তাহলে জাবেদা কি হবে? রিলেটেড এক্সপেন্স ডেবিট, রিলেটেড পেয়েবল ক্রেডিট। এখানে রিলেটেডটা কি? আমাদের খরচটার নাম কি? সুদ বা ইন্টারেস্ট। সো জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কোশ্চেন নাম্বার 12-এ দেখবো যে এখানে দেখো নোটস পেয়েবলের টাকাটা দেওয়া আছে 1,20,000, সরাসরি টাকা দেওয়া আছে, এটা কিন্তু সুদ না। এই 1,20,000 এটা কিন্তু সুদ না, এটা হলো নোটস পেয়েবল। তো নোটস পেয়েবলের টাকার এখানে বলছে দ্য নোটস পেয়েবল ইজ 6 মান্থস 10% নোট ইস্যুড অন জানুয়ারি 1, 2018। 2018 সালের জানুয়ারির 1 তারিখে এই নোট পেয়েবলটা ইস্যু করা হয়েছে। তো তোমরা জানো ইস্যু মানে কি? শুরু করা হয়েছে। তো নোট পেয়েবলটা শুরু করা হয়েছে কবে? জানুয়ারির 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে। আর এইটা সুদ দিতে হবে কত? 10%, সেটাও বলে দিয়েছে 10% সুদ দিতে হবে। এটার মেয়াদ কত দিন? 6 মাস, অর্থাৎ 6 মাস ধরে সুদ দিব, 6 মাস শেষে নোট পেবল পুরোটাই ফেরত দিব। এটাই।
তো আমি ম্যানেজার হিসেবে যদি আমার নোট পেবল হয় 1,20,000 টাকা, এবং আমি যেখান থেকে এই টাকাটা ধার করেছি বা নিয়ে আসছি, আমি 6 মাস ধরে 10% করে সুদ দিব। আর এইটা আমি শুরু করেছি কবে? জানুয়ারির 1 তারিখ 2018 সাল। এইটুকু তথ্য দেওয়া আছে, কিন্তু বলা নেই আজকে কত তারিখ। আমি কতদিনের জাবেদা করব এইটা বলা নেই। আমি মনে করে নিলাম আজকে জানুয়ারির 31 তারিখ, এটা মনে করে নাও। তোমাদের অঙ্কে এটা দেওয়া থাকবে। তুমি মনে করে নাও আজকে জানুয়ারির 31 তারিখ। এখন জানুয়ারির 31 তারিখ যদি হয়, তাহলে আমরা কিভাবে জাবেদা করব? অ্যাকচুয়ালি আমি দেখো টাকাটা নোট পেবল আমার কাছে পাবে কত? 1,20,000 টাকা। আমার কাছে পাবে হলো 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার সুদ দিব আমি কয় মাস? 6 মাস ধরে সুদ দিব। 6 মাস সুদ দিয়ে 6 মাস শেষে আমি টাকাটা ফেরত দিব। এখন সুদ দিব কত হারে? 10% হারে। আর আমি সুদ দিব কতদিনের সুদ দিব? দ্যাট মিনস আমার কাছে কতদিনের সুদ পাবে যদি তুমি দেখো, তাহলে আজ হলো জানুয়ারির 1 তারিখে আমি নোট পেবলটা করেছি। আর আজকে হলো জানুয়ারির 31 তারিখ। দ্যাট মিনস আমার কাছে সুদ পাবে 1 মাসের। আমার কাছে সুদ পাবে 1 মাসের। তাহলে আমি 1 মাসের সুদ দিব। নিয়ম হলো, পার্সেন্টেজ যদি তুমি নোট পেবলের সাথে গুণ করো তাহলে 1 বছরের সুদ বেরোয়। পার্সেন্টেজ যদি গুণ করো তাহলে 1 বছরের সুদ বেরোয়। তাহলে সুদ হবে কত? 12,000 টাকা। এইটা হলো 1 বছরের সুদ। এটা হলো 1 বছরের সুদ। তাহলে আমি 1 মাসের সুদ দিব, কারণ আমি নোট পেবল করেছি জানুয়ারির 1 তারিখ, আজকে হলো জানুয়ারির 31 তারিখ। তাহলে আমি আর 1 মাসের সুদ কিভাবে বের করবো? এটারে 12 দিয়ে ভাগ দিলে এক এক মাসের সুদ বেরোবে, দ্যাট মিনস 1,000 টাকা। এখন প্রশ্ন হলো, স্যার তাহলে 6 মান্থস এর কাজ কি? অ্যাকচুয়ালি 6 মান্থস এর কোনো কাজ নেই এখানে। কারণ হলো আমি সুদ দিব মাত্র 1 মাসের। তো 6 মাস মেয়াদি, অর্থাৎ 6 মাস ধরে সুদ দিব। তো আমার এখন কাজ কি? 6 মাস। 6 মাসের কোনো কাজ নেই। আমার যদি 6 মাস হতো, আমার 6 মাস হয়ে যেত, তখন কাজ ছিল। সো কখনোই এটা হবে না। মনে রাখবা, সুদ নর্মালি 1 মাসে, 2 মাসে, 3 মাসে দিতে হবে, মেয়াদ পূর্ণ হবে না। তাহলে আমি 1 মাসের সুদ দিব। 1 মাসের কত টাকা সুদ দিব? 1,000 টাকা। এবং এটা আমাদের জন্য কি? অ্যাক্রুড এক্সপেন্স। তাহলে জাবেদা হবে, এখানে দেখো লেখা আছে বাড়ি করার জন্য ঋণ নেওয়া হয়েছে কিন্তু সুদের টাকা পরিশোধ করা হয়নি। বকেয়া খরচ যদি 1 মাস হয় তাহলে 1 মাসের সুদ হিসাব করে বকেয়া খরচের জাবেদা দিতে হবে। তাহলে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কারণ যে নোট পেবলটা করা হয়েছে, বাড়ি করার জন্য ঋণ নেওয়া হয়েছে 1,20,000 টাকা, এটি 6 মাস মেয়াদি, অর্থাৎ 6 মাস ধরে সুদ দিতে হবে। এবং তারপরে এই 1,20,000 টাকা ফেরত দিতে হবে যার কাছ থেকে নেওয়া হয়েছে। এবং সুদ দিতে হবে, সেটা বলেছে 10%। এবং এটা ইস্যু করা হয়েছে, শুরু করা হয়েছে জানুয়ারির 1 তারিখ। আজ যদি জানুয়ারির 31 তারিখ হয়, তাহলে 1 মাসের সুদ দিতে হবে। সুদটা আমরা কিভাবে বের করব? 1,20,000 অর্থাৎ নোটস পেবলের টাকার সাথে পার্সেন্টেজ গুণ করলে আমরা 1 বছরের সুদ পাবো। তাহলে 1,20,000 গুণ 10%, দ্যাট মিনস 12,000 টাকা 1 বছরের সুদ। সেই 1 বছরের সুদকে আবার আমরা 12 দিয়ে ভাগ করলে 1 মাসের সুদ বের করতে পারি 1,000 টাকা। এই সুদটা আমরা এখনো দিইনি, এই সুদটা বকেয়া আছে। সুতরাং ওই সুদের জাবেদাটা দিতে হবে। আর একটা শর্টকাট তোমরা মনে রাখতে পারো, যদি নোট পেয়েবলের টাকার সাথে পার্সেন্টেজ থাকে তাহলে মনে রাখবা সুদের জাবেদা দিতে হয়। সুতরাং সুদের জাবেদা কি হবে? সুদের জাবেদা অবশ্যই আমাদের জন্য অ্যাক্রুড এক্সপেন্স হবে, কারণ এটা হলো লায়াবিলিটির উপরে সুদ। কিন্তু যদি হতো নোট রিসিভেবল অথবা কোনো ইনভেস্টমেন্টের সুদ, তাহলে সেটা আমাদের জন্য আয় হতো। সেই আয়টা যদি বকেয়া থাকতো তাহলে অ্যাক্রুড রেভিনিউ জাবেদা হতো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। সবার জন্য শুভকামনা।